আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম। কষ্ট সহ্য হচ্ছে না, রেজিনগর থেকে মমতাকে বিধানসভায় ফেরার পথ দেখালেন হুমায়ুন। খারাপ খবর, বাতিল হতে চলেছে লক্ষাধিক রেশন কার্ড, কোন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার? এখনো পাননি অন্নপূর্ণা যোজনা, আগামী 7 দিনে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, জেনে নিন 5 মিনিটে। বাংলাদেশ পালানো ছক, শওকতের পলাতক ঘোষণা এনআইএর, বিএসএফ এর সঙ্গে তথ্য শেয়ার। রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নের। আসছে বিস্তারিত খবরে। বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই চাপে তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রে হারা থেকে শুরু করে গলার কাটা অভিষেক। সম্প্রতি দলে বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রে হারা থেকে শুরু করে গলার কাটা অভিষেক। সম্প্রতি দলে ভাঙন নিয়েও বেশ চাপে 15 বছর রাজত্ব চালানো তৃণমূল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই ফের রাজনৈতিক চমক বঙ্গে। মমতাকে বিধানসভায় ফেরাতে বদ্ধপরিকর খোদ দলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এবং নিজস্ব দল গঠনের পরও এজেইউপি প্রতিষ্ঠাতা ও মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কাছে আসেন তাহলে আমি তাকে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি। নন্দীগ্রাম থেকে তিনি জিতবেন না, কিন্তু রেজিনগরে চাইলে আমি পদত্যাগ করব, তার জয় নিশ্চিত করব। হুমায়ুন কবির 2026 সালের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর দুটি আসন থেকেই জয়ী হয়েছেন। আজ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আইন অনুসারে একটি আসন ছেড়ে দিয়ে মমতাদিকে সেই আসন থেকে উপনির্বাচনে লড়ার সুযোগ করে দেবেন। তিনি আরো বলেন, আজকের যে পরিস্থিতিতে তিনি রয়েছেন তা আমাকে ব্যথা দেয়। আমি যা কিছু আজ তা তার জন্যে। আজ হয়তো অনেকেই তার কথা শুনছে না, কিন্তু রেজিনগরে হুমায়ুন কবিরের কথাই শেষ কথা। এই প্রস্তাব রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। হুমায়ুন কবির একসময় তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন। 2011 সালে কংগ্রেস থেকে রেজিনগরে জয়ী হয়েছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রিত্বও পেয়েছিলেন, কিন্তু দলের সঙ্গে বিরোধের জেরে একাধিকবার বহিষ্কৃত হন। 2025 সালের শেষে নিজের দল এজেইউপি গঠন করেন এবং সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সরব ভূমিকা নেন। তার এই হঠাৎ সাহায্যের হাত বাড়ানো তার রাজনৈতিক কৌশল হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বর্তমানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ও নির্বাচনী ফলাফলের পর বড়সড় সংকটের মধ্যে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম থেকে লড়াই করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। এমন সময় হুমায়ুন কবিরের প্রস্তাব তার জন্য একটি বিকল্প পথ খুলে দিয়েছে। কবির জানিয়েছেন, রেজিনগরে তার প্রভাব এতটাই যে মমতা চাইলে সেখানে তার জয় প্রায় নিশ্চিত। নতুন নির্দেশ অনুযায়ী এসআইআর এর রিপোর্টের ভিত্তিতে রাজ্যে অযোগ্য উপভোক্তাদের রেশন কার্ড বাতিল করা হবে। ভোটার তালিকা থেকে বাদ পড়া বা তথ্যে অসঙ্গতি থাকা ব্যক্তিদের কার্ড বাতিলের আওতায় আনা হচ্ছে। জেনে নিন কবে থেকে প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই রেশন কার্ড নিয়ে বড় আপডেট দিল খাদ্য দপ্তর। এবার এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশ জারি হলো। এর দরুন বাতিল হতে চলেছে কয়েক লক্ষ নাম। জানা গেছে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা তথ্যে অসঙ্গতি মিলেছে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তাদের ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত সব ডেটা মুছে ফেলতে হবে। বিজেপি সরকার করতেই শুরু থেকেই পূর্বতন সরকারের রেশন দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য এসেছে প্রকাশ্যে। এবার সেই সব ফের হিসাব হবে। সদ্য জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, অযোগ্য উপভোক্তাদের কার্ড বাতিল করতে হবে। 15 জুনের মধ্যে মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। 26 বিধানসভা নির্বাচনের সময় ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের এএসডিডি হিসাবে চিহ্নিত ব্যক্তিদের যাচাইয়ের আওতায় আনা হবে।
তবে যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের রেশন কার্ড বাতিল করা হবে না। যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ কার্ড সক্রিয় থাকবে। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে ইতিমধ্যে। প্রতিশ্রুতি মতোই বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই প্রায় 29 লক্ষ জনের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে 1500 বা 3000 টাকা করে ঢুকতে শুরু হয়ে গেছে, কিন্তু অনেকেই এখনো কোনো টাকাই পায়নি। কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনা? যারা এখনো পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি তাদের কত টাকা পাবেন তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। নতুন ফর্ম ফিল আপ না করা পর্যন্ত কি সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা ব্যাংকে পাবেন? এমন প্রশ্ন করছেন অনেকে। যাদের অ্যাকাউন্টে এখনো কোনো টাকাই ঢোকেনি তারা কি আগামী 7 দিনে এই টাকা পাবেন? জানুন কিভাবে বুঝবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের কত টাকা ঢুকবে চেক করতে www.government.in ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভাণ্ডার SCM এই লিঙ্কে ক্লিক করে নিন। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক অপশন ক্লিক করতে হবে। এরপর socialsecurity.wb.government.in লগইন পেজটি আসলে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশানে সিলেক্টে নিজেদের ফোন নাম্বার বা আধার নম্বর লিঙ্ক কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর ইন্টার ভ্যালুতে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করে নিতে হবে। সেখানে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে স্থানীয় ব্লক অফিস বা পৌরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজের গতি বাড়াতে কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। সম্প্রতি কর্মীদের অফিসে উপস্থিত এবং বেরোনোর সময় নিয়েও কড়া নিয়ম মেনেছে রাজ্য সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট। এবার হাজিরা নিয়ে আবারও কড়া নবান্ন। সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক বলা হয়েছে। 15 জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ও ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হবে। 31 জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। সকল কর্মকর্তা কর্মচারী প্রবেশ ও প্রস্থানের সময় মুখে শনাক্ত যন্ত্রে উপস্থিতি নথিভুক্ত করা বাধ্যতামূলক। ছাড় পাবেন কেবল দপ্তর প্রধানরা। নবান্ন তরফে জানানো হয়েছে সকাল 10:15 থেকে 11টার মধ্যে উপস্থিত হলে লেট হিসাবে ধরা হবে। সকাল 11টার পর অফিসে পৌঁছালে অনুপস্থিত চিহ্নিত করা হবে। বিকাল 5:15 আগে অফিস থেকে বেরোলে আর্লি ডিপার্চার ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগে ভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে সরকারি কর্মীদের। অফিস ত্যাগের সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত ধরে নেওয়া হবে মাসে প্রতি 3 দিন দেরি হলে বা তাড়াতাড়ি প্রস্থানের জন্য একদিকে সিসিএল কেটে নেওয়া হবে। আরও বলা হয়েছে সরকারি বৈঠক বা দপ্তরের কাজের কারণে দেরি বা তাড়াতাড়ি চলে গেলে সংশ্লিষ্ট অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। সদর দপ্তরের 8 কিলোমিটারের মধ্যে বসবাসের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকার কথা বলা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যে কর্মীদের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্ষমতায় আসার পর থেকে সরকারি কর্মচারীদের জন্য একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সেই তালিকায় জুড়ল আরও এক। নিজের নাগরিককেই নিচ্ছে না বাংলাদেশ, সীমান্তে অসহায় বহু মানুষ দায় কার? ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই বিষয়টি শুধু আর সীমান্ত বিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে গেছে নাগরিকত্ব এবং পরিচয়ের মতো বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে যখন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক তখনই সীমান্তে নতুন করে জট পেকেছে।
খবর অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তে বহু মানুষ আটকে আছেন যারা নিজের দেশে ফিরতে চান, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড বাংলাদেশ তাদের নিজেদের নাগরিক বলে মানতে নারাজ। দ্য ডেইলি স্টারের একটি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি লালমনিরহাট জেলায় 3টি বর্ডার পয়েন্ট দিয়ে 33 জন ব্যক্তিকে বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, যদি কোনো দেশ তার নিজের নাগরিককে গ্রহণ করতে অস্বীকার করে তাহলে সেই অসহায় মানুষগুলির কি হবে? এর দায় আসলে কার? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দেশের নাগরিকত্ব থাকাটা অত্যন্ত জরুরি। এই নাগরিকত্বের উপর ভিত্তি করেই একজন ব্যক্তি কোনো দেশে বসবাস, কাজ, ভোট দেওয়া বা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার লাভ করেন। কিন্তু যখন কারো নাগরিকত্ব নিয়েই প্রশ্ন ওঠে তখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যায়। এক্ষেত্রে ওই ব্যক্তিরা সীমান্তে আটকে পড়েন এবং তাদের আইনি পরিচিতি অনিশ্চিত হয়ে পড়ে। বাস্তবে এমনটা তখনই ঘটে যখন কোনো দেশ নিশ্চিত হতে পারে না যে ওই ব্যক্তি আদৌ তাদের নাগরিক কিনা। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত পরিচয়পত্র, জন্মস্থান এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হয়। ভারত বাংলাদেশ সীমান্তেও ঠিক সেই একই সমস্যা দেখা দিয়েছে। বিজেপির বক্তব্য, যাদের ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন। এ নিয়ে দুই দেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে আলোচনা চলছে। যদি কোনো ব্যক্তি সত্যিই কোনো দেশের নাগরিক হন তবে তাকে গ্রহণ করা সেই দেশেরই দায়িত্ব, কিন্তু নাগরিকত্ব নিয়েই যখন বিতর্ক তৈরি হয় তখন বিষয়টি জটিল হয়ে পড়ে। এক্ষেত্রে দুই দেশের সরকার, সীমান্তরক্ষী বাহিনী এবং বিদেশ মন্ত্রক একসঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করে। ভারত বাংলাদেশ সীমান্তেও মূল বিতর্ক এটাই যে যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশি নাগরিক? যতক্ষণ না এই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে ততক্ষণ এই আলোচনা অবস্থার চলার আশঙ্কা রয়েছে। নাগরিকত্ব নিয়ে এই ধরনের বিবাদ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের অনেক দেশেই দেখা গেছে। এমন পরিস্থিতিতে ওই ব্যক্তির ভ্রমণ, চাকুরি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকারও প্রশ্নের মুখে পড়ে। এই সমস্যা মেটাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্রাক মিটিং এবং সরকারি স্তরে আলোচনা চলছে। সাধারণত দুই দেশের এজেন্সিগুলি নাগরিকত্ব যাচাই করার পরে এই ধরনের সমস্যার সমাধান হয়। আপাতত সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে সীমান্তে আটকে থাকা এই মানুষগুলির আসল পরিচয় কী? কারণ একজন মানুষের জন্য সবচেয়ে বড় সুরক্ষা তার বাড়ি বা সম্পত্তি নয়, তার বৈধ নাগরিকত্ব। আর যখন সেই নাগরিকত্ব নিয়েই প্রশ্ন ওঠে তখন সমস্যাটা শুধু সীমান্তে থাকে না, পরিচয়ের হয়ে দাঁড়ায়।